করতে পারি dx by x equal to k dt, তাই না? dx by x equal to k dt, অর্থাৎ ভেরিয়েবল সেপারেবল। খেয়াল করে দেখো x গুলো একসাথে আর k গুলো কি, মানে k তো কনস্ট্যান্ট, t টা অন্য পাশে। So now integrating both sides, this and this. স্যার আবার চলে গেছে। এটাকে যদি সলভ করি তাহলে কত পাবো আমরা? এর সলভ ln x is equal to k sir t kt plus c, তাই না? জি স্যার। ln x equal to kt plus c. ওকে, তার মানে আমাদের x এর ভ্যালু কিন্তু বের করতে হবে, কারণ এটাকে সলভ করছি কিসের জন্য? x এর ভ্যালু বের করার জন্য। তো এখান থেকে যদি x ভ্যালু বের করতে চাই তাহলে অবশ্যই ln ক্যান্সেল করতে হবে। আমরা ln কিভাবে ক্যান্সেল করি? উভয় পক্ষে এক্সপোনেন্ট ফাংশন নিয়ে। So taking exponent function on both sides, so ln exponent cancel, x equal to থাকবে e to the power kt plus c. So x equal to e to the power kt into e to the power c. Okay, x equal to e to the power c. খেয়াল করে দেখি তো এটা একটা কনস্ট্যান্ট না? e to the power c এ নিজেই কি একটা কনস্ট্যান্ট। সো অনেকগুলো কনস্ট্যান্ট টার্ম মিলে কি আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা কনস্ট্যান্ট টার্ম ক্রিয়েট করে না? তো যে কারণে e to the power c কে আমরা নতুন একটা কনস্ট্যান্ট c আকারে লিখব, c e to the power kt. Therefore x of t equal to c e to the power kt. This is number 1. খেয়াল করে দেখি, this is our solution and this is the expression, and this is the expression for number of bacteria. You have to find the value of integral constant c and proportional constant k using the given condition. If t equal to 1, x equal to this. If t equal to 4, x equal to this. তোমরা যদি পিডিএফ দেখো তাহলে দেখবা এই যে সলিউশনটা বের করেছি আমরা, তারা কিন্তু সরাসরি এই সলিউশনটা এখানে লিখে দিয়েছে, সলিউশনে কিন্তু কাজ করেনি। এই খেয়াল করো, ইকুয়েশন নাম্বার 1 এর ক্ষেত্রে n of t equal to c e to the power kt, তারা n আসলে নাম্বার অফ ব্যাকটেরিয়া ধরেছে, আমরা আসলে x ধরেছিলাম নাম্বার অফ ব্যাকটেরিয়া। সো যে কারণে আমাদের আসছে হইলো x of t equal to c e to the power kt, বাট এখানে জাস্ট ওয়ান লাইনে কিন্তু এটা অ্যাড করছে। সো নাও আমরা এখন c এবং k এই দুইটার ভ্যালু বের করব। c এবং k, এখন দুইটা ভ্যালু যদি বের করতে চাই তাইলে আমাদের আসলে কয়টা কন্ডিশন প্রয়োজন? দুইটা আননোন ভ্যালু বের করার জন্য দুইটা কন্ডিশন প্রয়োজন। আমাদের এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে না? দুইটা কন্ডিশন থেকে কিন্তু আমরা দুইটা বের করতে পারবো। যদি একটা কন্ডিশন দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা দুইটা এখানে কনস্ট্যান্টের ভ্যালু বের করতে পারতাম না। হ্যাঁ, বের করতে পারতাম একটা কনস্ট্যান্ট, তবে সেটা অবশ্যই আরো ডিটারমিনেবল কনস্ট্যান্ট হইতে হবে। যেমন আমাদের যদি ইনিশিয়ালে কতগুলো ব্যাকটেরিয়া ছিল এগুলো যদি বের করতে বলে আমরা এই জায়গা থেকে বের করতে পারবো। এখানে t = 4 সমান 3000 ব্যাকটেরিয়া আছে। যদি 12 ঘন্টা সময় অতিবাহিত হয়, যদি সে কোন রকমের মেডিসিন না নেয়, তাহলে কি পরিমাণ ব্যাকটেরিয়া গ্রোথ হতে পারে ওই জায়গাটাতে বা ওই সমাজটাতে বা ওই কালচারটাতে, আমরা সেটাও কিন্তু কি বেসিক্যালি এই ইকুয়েশন থেকে আসলে বের করতে পারবো। এবং এটাকে এক্সপোনেন্ট গ্রোথ ইকুয়েশন আসলে বলা হয়। ওকে, খেয়াল করে দেখি t = 1, if t = 1 then x equal to কত? 1000 from equation 1। এইটা আমরা ইকুয়েশন 1 এ অ্যাপ্লাই করব। অনে যদি অ্যাপ্লাই করি কত পাবো? 1000
অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 1000, this equal to c e to the power kt, k, আর t এর ভ্যালু কত 1, so this is number 2. Again, if x equal to 3000, অর্থাৎ c e to the power, then t is equal to 4, k into 4 মানে 4k, this is number 3. Using these two equations, try to find the value of c and k. C is the integral constant and k is the proportional constant. So কিভাবে এখান থেকে আমরা আননোন ভ্যালুগুলো আমাদের বের করব? খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমাদের নরমাল কাজে চলে আসছি। এখন এটাকে তুমি দুইটা ইকুয়েশন মনে করো, দুইটা ইকুয়েশনকে তুমি এখন সলভ করো দুইটা ভ্যালু বের করার জন্য। সো এখন এটাকে কিভাবে সলভ করতে পারি? স্যার মাইনাস করে দিলে সি আউট হয়ে যাবে না? না সি মাইনাস করে দিলে কখনো সি আউট হবে না, সি আউট হবে যদি ডিভাইড করে দাও। ডিভাইড, তো আমরা ডিভাইড করে দেই 300 over 100 c e to the power k over 4k over c e to the power k. So c cancel, 3000 1000 equal to 3, this equal to e to the power 4k থেকে k যদি বিয়োগ হয়ে যায় আসবে কত? 3k। 3k। সো যদি এখান থেকে খেয়াল করি আমরা কিসের মান পাচ্ছি? k এর মান পাচ্ছি না, কারণ only constant k আছে। So take in ln 3, তাহলে এক্সপোনেন্ট ক্যান্সেল হয়ে যাবে, থাকবে e to the power মানে only 3k. So k সমান কত পেলাম? 1/3 ln 3 k। এবার খেয়াল করো, তোমাকে আমি আরেকটা সুন্দর ফর্ম দেখাই। এটা এখানে আমি ছোট করে লিখি, ln 3 সমান e to the power only 3k। এইটা কিন্তু তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, আমি যেটা অ্যাপ্লাই করব এটা ইউজ করতে পারো। এটাকে যদি আমরা সরাসরি ইন্টিগ্রাল মেথড প্রক্রিয়া অ্যাপ্লাই করি ইউজিং দিস টু কন্ডিশন, আমাদের ডেফিনেট ইন্টিগ্রাল হিসেবে আমাদের যে ইন্টিগ্রালটা ছিল ভেরিয়েবল সেপারেবলে, আমরা যদি এই ডেফিনেট পয়েন্টগুলো ইউজ করি, ভ্যালুগুলো ইউজ করি, তাহলে কিন্তু সরাসরি আমরা এখান থেকে এর মান বের করতে পারবো। এবং সবসময় খেয়াল রাখবা, যদি কখনো টোটাল ভ্যালু তোমার জানা থাকে তাহলে সেখান থেকে তুমি একটা আননোন ভ্যালু পাবাই ইন্টিগ্রাল ইউজ করলে। আমাদের ভেরিয়েবল সেপারেবলটা কেমন ছিল? dx বাই x, আরেকটা কি ছিল? k ইন্টিগ্রেশন অফ dt। তুমি যদি এই ইন্টিগ্রেশনে এই কন্ডিশন ইউজ করো, তুমি সরাসরি এখান থেকে এর মান বের করতে পারবে, কারণ এই ইন্টিগ্রেশনে আননোন হচ্ছে একটা অনলি a। স্যার এখানে x আর t এর মানগুলো অ্যাপ্লাই করব, তাই না? x এবং t এর ভ্যালুগুলো যদি তুমি অ্যাপ্লাই করো, এটা একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, বাট আমরা যদি এই কন্ডিশনটা ইউজ করি it turns to definite integral নাম্বার অফ ব্যাকটেরিয়া। তার মানে তোমার ব্যাকটেরিয়া 1000 থেকে কোথায় গেছে? 3000। কত সময়ে? 1 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে। So 1000 to 3000 dx over x equal to k time 1 to 4 dt, and this is ln x 1000 to 3000 k into, and this is only t 1 to 4। আর x এর মান যদি বসাও হবে ln 3000 minus ln 1000, and this equal to k into t এর মান যদি 4 বসাও minus 1 বসাও, 4 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? ln a minus ln b সমান হবে কি? ln a by b 3k। সুতরাং k equal to কত? এইটা 1/3। জি স্যার। খেয়াল করে দেখো, তুমি তোমার কন্ডিশন গুলো কিন্তু অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করে আন্ডার সার্টেন ক্যালকুলেশন you'll find the integral constant k, proportional constant k equal to 1/3 ln 3।
তুমি যদি সরাসরি ইন্টিগ্রাল ভ্যালুগুলোতে ইনডিফিনিট ইন্টিগ্রালটাকে আমাদের ডেফিনিট ইন্টিগ্রালে কনভার্ট করে ফেলা কন্ডিশন কি পেয়ে যাচ্ছ আমি এই জন্য তোমাকে বলেছিলাম শুরুতেই যে আমাদের লজিক ঠিক থাকলে আমরা যে কোনো ভাবে অ্যাপ্লাই করতে পারি। তোমার ম্যাক্সিমাম বই তুমি দেখবা যে এই ধরনের প্রবলেম মানে বিভিন্ন ধরনের কন্ডিশন আকারে দিয়ে দেওয়া থাকে, বাট তুমি যদি ইন্টিগ্রালে প্রবলেম সলভ করা এটা তোমার জন্য আমার যেটা মনে হয় ইজি হয় বেশি ইন্টিগ্রালে যদি সলভ করা হয়, কারণ ইন্টিগ্রেশন তো আমরা করছি, ইন্টিগ্রেশন করেই কিন্তু আমরা সমাধান পাচ্ছি। সো এই জায়গাতে এসে আমরা যদি সবসময় একটা ইকুয়েশন দিয়ে রাখি কোনো সমস্যা নাই, ইউজ না করলাম, কারণ কখন ইউজ করি বলা যায়। আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখবো, যদি ইউজ করি তাহলে অ্যাপ্লাইং দ্য অ্যাবভ কন্ডিশন ইন ইকুয়েশন 1 জাস্ট এইটা উল্লেখ করেই আমরা ওই জায়গা থেকে যে কোনো সময় কাজ করতে পারবো। ওকে, দিস ইজ দ্য ইন্টিগ্রাল প্রপোর্শনাল কনস্ট্যান্ট কে। এখন আমাদের আসলে কি বের করতে হবে? আচ্ছা, সি এর ভ্যালু বের করতে হবে। সি মানে কি? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ইয়েস স্যার। এখন দেখি এটা এবার আমরা অফ করে দিই, রাইট ডান পাশটা, তারপর আমাদের ভিডিওতে আসবেই। ওকে, আমরা 2 এবং 3 দুইটা ইকুয়েশন পেয়েছি এবং কে এর মান পেয়েছি। আচ্ছা, কে এর মানটা আমরা 2 নঙে বসাই দেই, তাহলে তো সি এর মান পেয়ে যাবো, পাবো না? জি স্যার। কে এর মান যদি আমরা 2 নঙে বসাই দেই বা 3 নঙে বসাই, যেখানে বসাই না কেন সি এর মান তো অবভিয়াস পাওয়া যাবে। তো আমরা 2 নং থেকে পাই from 2 1000 equal to c e to the power কত ছিল 1/3 ln 3, তাই না? জি স্যার। 1/3 ln 3, so this 1000 equal to c e to the power ln, এটা যদি নিয়ে যাই কিউব রুট 3 হয়ে যাবে না? কিউব রুট 3, জি স্যার জি স্যার জি স্যার। কিউব রুট 3 এবং ই এবং লন ক্যান্সেল, তাহলে থাকবে c is equal to এত ওভার 1000, সরি কিউব রুট 3 এত ওভার কিউব রুট 3, এবং এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা একটা মান পাবো 994 এর আশেপাশে এরকম। আমাদের সাথে যদি ক্যালকুলেটর থাকে আমরা একটু ভ্যালুটা বের করে দেখতে পারি। c is equal to 1000 over 3 মানে কিউব রুট 3, 1000 ডিভাইডেড 3 রুট 3 কিউব রুট 3 ওকে 693.36 600 93.36 93.36। ওকে, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার হিসেবে আমরা 693 ইউজ করতে পারি। আমাদের বই এটা 694 লিখলাম। যাই হোক, আমরা যেভাবে বের করি না কেন, যদি আমাদের সকল লজিক ঠিক থাকে আমরা আসলে বিভিন্ন আননোন আছে বের করতে পারবো। এবার খেয়াল করে দেখো, আমাদের এক্সপ্রেশনটি যে কোনো সময় বের করতে বলছিল। আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেটা কি ছিল? x of t equal to c, c মানে কত? 993 e to the power কত ছিল? kt, k এর ভ্যালু কত পেয়েছি? k এর ভ্যালু স্যার 1/3 ln 3। এই 1/3 ln 3 এর ভ্যালু কত আসে স্যার? 1/3 ln 3। ক্যালকুলেটর ইউজ করো। স্যার 0.69 0.69 আর কিছু আছে স্যার? না, আর কিছু নেই। Okay, this is the number of bacteria at any time t.
অর্থাৎ এখন যদি আমরা যে কোনো সময় দেই ব্যাকটেরিয়ার সংখ্যা বের করতে পারবো। 12 ঘন্টা পরে ব্যাকটেরিয়া কত ছিল? 112, এখানে জাস্ট 12 দিয়ে দিব। একদিন পরে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হতে পারে ওই জায়গাতে? x(24) হাওয়ার, আর এখানে কি হবে? 24 মাল্টিপ্লাই। আসলে আমার সংখ্যাগুলো বের হয়ে যাবে। এটা হচ্ছে সেই এক্সপ্রেশন যে জায়গা থেকে কি আমরা যে কোনো সময় ব্যাকটেরিয়াকে বের করতে পারবো সংখ্যাকে। খেয়াল করে দেখো বি নাম্বারটা কি বলছে। এটা তো আমরা এ বের করলাম যে দিস ইজ দ্য এক্সপ্রেশন the number of bacteria at any time t. But B নাম্বারে বলছে, yes বিটা আমি রাইট পাশে লিখতেছি, যে বি নাম্বার বলছে যে find the number of bacteria or how many bacteria occurs at initially. অর্থাৎ আমাদের ইনিশিয়ালি কতগুলো ব্যাকটেরিয়া ছিল সেই ব্যাকটেরিয়াটাও বের করতে বলছে। আচ্ছা ইনিশিয়াল বলতে আমরা আসলে কি বুঝি? ইনিশিয়াল মানে কি? একদম শুরুতে। সেক্ষেত্রে t = 0 হবে না? দ্যাট ইজ, আমরা যদি শুরুর কথা বলি, শুরুটা কখন হয়েছে? যখন সময় t = 0, তাহলে তো t = 0 হলে তো এটা এখানে এসে 1 ঘন্টা হবে, আদারওয়াইজ হবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। t = 0 হলেই তো এইটা এখানে এসে 1 ঘন্টা হবে, এইখানে এসে 4 ঘন্টা হবে। এরপরে কি দিস ইজ ইনক্রিজিং, আর এর পাশে কি সব ডিক্রিজিং, আর নেগেটিভ তো এটা পসিবল না। তার মানে ইনিশিয়ালি অবশ্যই কি t = 0. So find t = 0, then x what? মানে ইনিশিয়ালি নাম্বার অফ ব্যাকটেরিয়া x = what? আমরা জানি না, বের করব এখন। at t = 0, তার মানে x of 0 is the number of bacteria at initial time. This equal to 693 into e to the power 0.69 into 0. এটা মাল্টিপল আকারে ইউজ করি। So 693 e to the power 0 and e to the power 0 means 1, so 693. This is the number of bacteria at initial time. তোমার যে কোনো প্রবলেমই বলুক না কেন, তুমি দেখো তুমি কিন্তু আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে ফেলছো। এই যে আমি যে সবসময় বলি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সেটা হোক অর্ডিনারি হোক পার্শিয়ালি, আমাদের কাজ হচ্ছে এখানে প্রবলেম সলভ করা, যে আমরা কত রকমের কত ভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। এটাই কিন্তু এখানে আমাদের কাজ শেখা। কারণ কি, আমার বাস্তবিক প্রয়োজনে কখন যে আমি কোন প্রবলেমটা পাবো, কোন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো আমি নিজেও জানি না। কারণ আমি ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার পরেই কিন্তু কাজে লাগাবো, যেখানে কাজে লাগাই। এখন ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি আমি সলভ না করতে পারি তাহলে কিন্তু কোথাও কাজে লাগাইতে পারবো, কারণ আমার এইগুলা বের করার আগে আমি কিন্তু ইকুয়েশনটাকে সলভ করে আসছি। সলভ করে কিন্তু আমরা ওই সি টু দি পাওয়ার kt একটা প্রবলেম আসলে এক্সপ্রেশন আমরা পেয়েছি। যে সলভিং মেথড আমরা না জানতাম, এটা হয়তো খুবই ইজি, ভেরি ফার্স্ট লেভেলের বা ইনিশিয়াল লেভেলের প্রবলেম, বাট আমি আগেও বলেছি যে ভেরিয়েবল সেপারেবল ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ভেরিয়েবল সেপারেবল এবং লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই দুইটা মেথডে আমরা সবচেয়ে বেশি কম পাবো। খুবই রেয়ার কেস, এনি আদার্স মেথড খুবই রেয়ার কেস। ওকে, এটা এক ধরনের ছিল। এবার একটা জিনিস খেয়াল করো, এই ধরনের প্রবলেম তোমরা উপরেরটাও সেম ক্যাটাগরির প্রবলেম, এগুলা সব ইন্টারেস্ট রিলেটেড। এইটাও কিন্তু সেম ধরনের প্রবলেম, ইন্টারেস্ট রিলেটেড, এগুলো ইন্টারেস্ট রিলেটেড। তো আমি একটা ডেটা পড়ে দিয়ে আসি। A person place এত ডলার in an account that grows interest compoundly continuously, assuming no additional deposit or withdrawals. সে কোনো কিছু রাখেও নাই এবং তুলেও নাই। How much will be in the account after 7 years if the interest rate is a constant at the percent from the first 4 years and a constant at the percent of the last 3 years? অর্থাৎ দুই ভাবে বেসিক্যালি আমার
এইখানে অ্যামাউন্টটা বের করতে বলছে, যে একজন লোক অরিজিনালি হচ্ছে এত টাকা ডিপোজিট করছে, যেটা কম্পাউন্ডেড কন্টিনিউয়াসলি ইন্টারেস্টেড, অর্থাৎ নো অ্যাডিশনাল ডিপোজিট, সে পরবর্তীতে কোনো প্রকার টাকা পয়সাও রাখে নাই এবং ওইখান থেকে আসলে টাকা পয়সা তুলেও নেয়, যেটাকে আমরা নর্মালি ফিক্সড ডিপোজিট বলে থাকি। হাউ মাচ উইল বি ইন দ্য অ্যাকাউন্ট আফটার 7 years, 7 বছর পরে তার অ্যাকাউন্টে পরিমাণ কত হবে, এবং 7 বছর কিন্তু আবার ডিফাইন করে দিয়েছে কিভাবে হতে পারে, যার প্রথম কি বলছে, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ কনস্ট্যান্ট এত পার্সেন্ট ফর দ্য ফার্স্ট 4 years, প্রথম 3 বছরে যদি ইন্টারেস্টের রেট হয় এবং পরের 4 বছর যদি ইন্টারেস্টের রেট 9.25% হয়, আর 3 বছর যদি 2% হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 7 বছরের ইন্টারেস্ট রেটটা বের করতে বলছে 7 years এর। তাহলে তুমি এটাকে কিভাবে বের করবা? যেহেতু তোমার এখানে যে পরিমাণ $5,000 রাখা আছে, তার মানে সময় বাড়ার সাথে সাথে তোমার যে ইন্টারেস্টেড রেট আছে সেই ইন্টারেস্টেড রেটের সাথে 5,000 টাকা নিয়ে আরো কিন্তু নতুন টাকা কি তোমার অ্যাড হবে। সো যে জায়গাতে তুমি ইউজ করতে পারো কি, যে এন যদি তোমার প্রেজেন্ট ক্যাপিটাল হয়, তাহলে অবশ্যই তোমার এই ক্যাপিটাল যে বাড়ার হারটা সেটা অবশ্যই ডিএন বাই ডিটি হবে, এবং ডিএন বাই ডিটি ভেরিয়াস এন বেসিক্যালি। এখন এখানে খেয়াল করো, একটা কনস্ট্যান্টের কথা বলা আছে, ইন্টারেস্ট রেট ইজ কনস্ট্যান্ট 8.5%। তোমাকে আমি ইয়েতে দেখাই, তোমাদের গ্রাফে দেখাই দিই, সব এইখানে যা প্রবলেম আছে সব সেম কেস। প্রবলেমটা হচ্ছে এরকম, ইনিশিয়ালি t equal to 0, তোমার কত দেওয়া আছে, 5,000 ইউএসডি, $5,000। তুমি যদি t equal to 4 years এ যাও, তাহলে তোমার অ্যামাউন্ট কত হবে, এটা একটা। আবার তুমি যদি t equal to 7 years এ যাও, তাহলে তোমার অ্যামাউন্ট কত হবে, এটা আরেকটা। তোমার এই অ্যামাউন্টটাও বের করতে বলছে, তোমার এই অ্যামাউন্টটাও বের করতে বলছে। এখন এই অ্যামাউন্ট তুমি আসলে কিভাবে বের করো? তুমি যদি প্রবলেমটা ইউজ করো dn বাই dt ভেরিয়াস n or this equal to kn, dn বাই dt, খেয়াল করে দেখো, ঠিক আমরা বলি কি প্রপোর্শনাল কনস্ট্যান্ট, প্রপোর্শনাল কনস্ট্যান্ট তার মানে কি আকারে বৃদ্ধি পাচ্ছে। এখন তোমাকে কিন্তু এখানে ওয়ান কাইন্ড অফ প্রপোর্শনাল কনস্ট্যান্ট দিয়ে দেওয়া আছে এই প্রবলেমটাতে। প্রথম 4 বছরের ক্ষেত্রে তোমাকে বলছে কনস্ট্যান্ট কি 8.5% হারে বৃদ্ধি পাবে, এবং লাস্ট 3 ইয়ার্স 9.25% হারে বৃদ্ধি পাবে। সো এই কনস্ট্যান্টটাকে যদি আমরা বলি t ইকুয়াল টু 8.5%, তাহলে অবশ্যই এটার ভ্যালু আসবে কত, 100 দ্বারা যদি ভাগ করে দেই সরাসরি 0.085 ইকুয়াল টু 0.085। সো এই প্রপোর্শনাল কনস্ট্যান্টের ভ্যালুটা যদি 0.085 এখানে উল্লেখ করে দেই is equal to সো নেগেটিভ ইকুয়াল টু 0। বেসিক্যালি আমাদের যে প্রবলেমের ওইখানে আসছিল, আসলে তোমার কিন্তু এখানে এটার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সো যে কারণে এই পাশে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, তুমি এটা কিভাবে লিখে দিবা। সো নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড, তুমি যদি ইন্টিগ্রেটিং করো উভয় পক্ষে, ইন্টিগ্রেশন অফ dn বাই n দিস ইকুয়াল টু কত হবে 0.085 ইন্টিগ্রেশন অফ dt।
তো যদি এখান থেকে ভ্যালু বের করে টোটাল, আমি একদম সরাসরি লিখতেছি, যেটা আগে আমরা করে দিয়ে আসছি, n of t ইকুয়াল টু আসবে c e টু দি পাওয়ার kt ছিল, এখানে k এর ভ্যালু হচ্ছে 0.085। এবার বলো এখানে c এর ভ্যালু কিভাবে বের করব আমরা? আমাদের তো শুধু একটা কন্ডিশন, মানে এখানে কিন্তু খেয়াল করো একটা কন্ডিশন দেওয়া আছে। সো তুমি আমার বের করতে হবে কি আননোন একটা না, কি তো বেরই করা আছে যে একটা কন্ডিশনের জন্য একটা আননোন, মানে একটা আননোনের জন্য একটা কন্ডিশন হলেই হয় না, একটা কন্ডিশন তো টোটাল দেওয়াই আছে। সো পয়েন্ট t ইকুয়াল টু 0, পয়েন্ট t ইকুয়াল টু 0, নাম্বার অফ ইনিশিয়াল ক্যাপিটাল $5,000। সুতরাং ইনিশিয়াল ক্যাপিটাল হচ্ছে $5,000। দিস ইজ c into e to the power t equal to 0 মানে উপরে টার্ম 0 হয়ে যাবে, this value 1, so c, তার মানে c equal to $5,000। so c এর ভ্যালু তুমি $5,000 বসিয়ে দাও, this e to the power 0.085। এখন তোমাকে বলছে যে t ইকুয়াল টু যদি মানে 4 হয়, 4 বছর পরে তোমার ইনকাম কত হবে, বা ওইখানে কি পরিমাণ ডিপোজিট আমার আসবে ক্যাপিটাল, and capital will change using this expression. Find t equal to 4, find t equal to 4, and of 4 this equal to 5,000 into e to the power 0.085 into this is number of capital after 4 years, and similar process apply for second phase। যদি 7 ইয়ার একটা বলতে থাকে, কারণ 7 ইয়ার্সে কিন্তু তোমার এই সময়টা কিন্তু আবার অন্য আরেকটাতে বৃদ্ধি পাচ্ছে। প্রথম 3 বছর একটা স্কিম ছিল, এবং পরবর্তী আসলে 3 ইয়ার্স কি, প্রথম 4 বছর একটা স্কিম ছিল, পরবর্তী 3 ইয়ার্স কি নতুন আরেকটা স্কিমে সে গিয়েছে। এবং আমরা কিন্তু 4 বছর পরে বের করছি প্রথম 4 বছরের স্কিম অনুসারে, ইন্টারেস্ট রেট অনুসারে, বাট পরের যে 3 বছর আমরা বের করব 4 to 7, এখানে কিন্তু 3 ইয়ার্স ডিফারেন্স, এইটা কিন্তু নতুন আরো একটা ইন্টারেস্ট রেটে আসবে। প্রথমটা 8.5 ছিল, পরেরটা দেখলাম 9.5। সো এটার জন্য যে এক্সপ্রেশন পাবো সেই এক্সপ্রেশনটা হবে এরকম, n of t equal to c e to the power 0.095 t। সো এখান থেকে বেসিক্যালি কি তুমি তোমার যেহেতু t equal to 0, এখানে c equal to 5,000 হয়ে যাবে, দেন হয় t equal to 7 এর জন্য তুমি জাস্ট এই স্কিমটা ইউজ করবা। তো এটা আমি দেখিয়ে দিলাম, তোমরা হয়তো ভাবতে পারো যেটা মনে হয় একটু কঠিন, এই জন্য এটা ছিল আমাদের প্রথমটা। তো 7.2 and 7.1 এর একটা ধাপ দিচ্ছে শুধুমাত্র এখানে, 7.3 7.4 তো আমরা দেখাইলাম, and similarly huge problem arise, application of first order differential equation। আমি একটা প্রবলেম এখান থেকে তোমাদের ড্র করে দেই, ইজি হবে যে কোনো ক্ষেত্রেই। সবগুলো প্রবলেম পারবা, আমি জাস্ট তোমাদের লাইন ডায়াগ্রামে দেখাই দিই যে কিভাবে তোমরা প্রবলেমগুলো সলভ করবে। সবই সেম প্রবলেম, আমরা ব্যাকটেরিয়ার যে প্রবলেমটা করেছি একদম এখান থেকে 1 to 7 সবগুলো প্রবলেমই হচ্ছে তোমার ওই ফর্মুলা। সো ফার্স্ট রিড দ্য ডাটা,
A fossilized bone is found to certain 1/1000 of the original amount of carbon. Suppose. Determine the age of fossil. Assume that the half-life of carbon is 5,700 years. And obviously, radioactive problems. We know carbon-14 is a radioactive particles, and its half-life near approximate 5,700. এখানে দেওয়া আছে প্রবলেমের সুবিধার্থে 5,600. তুমি একটা বোন পেয়েছো যেটাতে পরীক্ষা করে দেখা গেছে অরিজিনালের 1000 ভাগের 1 ভাগের কার্বন আছে। তোমাকে বলতে হবে যে এই বোনটা কত বছরের পুরনো বা এই হাড়টা কত বছর। জাস্ট লাইন ডায়াগ্রামটা দেখো। T is equal to half life কার্বনের। T equal to সময় কত দেওয়া আছে 5,600। আচ্ছা হাফ লাইফ মানে কি? Do you know about half life of any particle? যে আমরা তো অনেক আগে থেকেই এই রেডিয়েটিভ প্রবলেম গুলো পড়ে আসছি কম বেশি, বা আমরা নরমালি হাফ লাইফ সম্বন্ধে এমনিতেই জানি যারা বিজ্ঞানের স্টুডেন্ট। যে একটা পার্টিকেলের 1 মোল তার অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে সেই সময়টাকে হাফ লাইফ বলা হয়। সাপোজ 1 মোল অর্থাৎ 10 গ্রামের কথা বলি, 10 গ্রাম ইউরেনিয়াম, 10 গ্রাম ইউরেনিয়াম 238 প্রকৃতিতে কোথাও ব্লাস্ট হওয়ার পরে আসলে এটা ছড়িয়ে পড়েছে। তো এই 10 গ্রাম ইউরেনিয়াম যে সময়ে প্রকৃতিতে মুক্তাবস্থায় 5 গ্রাম ইউরেনিয়ামে কনভার্ট হবে সেই সময়টা হচ্ছে তার হাফ লাইফ। এবং 10 গ্রাম ইউরেনিয়াম প্রকৃতিতে মুক্তাবস্থায় থাকলে সেটা 5 গ্রামে আসতে সময় লাগবে 450 কোটি বছর। তার মানে half life of uranium is 450 crore years. So similarly, if carbon 40 1 মোল অর্ধেকে আসতে সময় হচ্ছে 5700 বছর। ইউরেনিয়ামের হাফ লাইফ কিন্তু হিউজ ইউরেনিয়াম, যে কারণে ইউরেনিয়ামকে বিধ্বংসী রেডিয়েটিভ পার্টিকেল বলা হয়। যদিও তাই পারমাণবিক চুল্লিতে বা আণবিক বোমাগুলোতে বা ফিশন এগুলা তৈরি করাতে ইউরেনিয়াম ব্যবহার করা হয় 238। বাট অনেক সতর্কতার সহিত, কারণ কোথাও যদি কোনো কিছু ব্লাস্ট হয় এত পরিমাণ রেডিয়েটিভ ছড়াবে যে সেটা শেষ হতে হতে আমাদের প্রজন্ম পাড়ি দিতে। তো যদিও 10 গ্রাম ইউরেনিয়াম হিউজ, কিন্তু হিউজ। যাই হোক, আমি হাফ লাইফ দেখাচ্ছিলাম। সো হাফ লাইফ মানে কি? অরিজিনালি পার্টিকেল যা থাকে সেখানে আসলে কি হবে, অর্ধেক হয়ে যায়। সো if t equal to 0, then this is the half life. যেহেতু আমাদের হাফ লাইফের কথা বলা আছে, t equal to 506,000, t is equal to 0 হচ্ছে ইনিশিয়াল, and t is equal to something হচ্ছে ফাইনাল, t is equal to something, this is the final.
সো ইনিশিয়ালি তোমার কার্বনের পরিমাণ কত ছিল? ধরি দিস ইজ x নট, দ্যাট ইজ x ইকুয়াল টু x নট। কারণ আমাদের তো ইনিশিয়ালি কার্বনের পরিমাণ বলে দেওয়া নাই। সো এটাকে আমরা কি ধরলাম? at initial t is equal to 0, the number of carbon 14, x equal to x naught, and after 5006 years later this number disintegrate and it's x equal to x naught over 2. half life মানে কি? ওই সময়টার ভিতর অর্ধেক পরিমাণ কার্বন পরমাণু। সো at initial stage যদি x naught হয় তাহলে হাফ লাইফের শেষে কত হবে? তার অর্ধেক x naught by 2। আর ফাইনাল স্টেজে কত হবে? আমাদের ফাইনাল স্টেজে বলে দেওয়া আছে তার কার্বন পরমাণু x naught by 1000। খেয়াল করি ফাইনাল স্টেজে কি তার কার্বন পরমাণু হচ্ছে কি 1000, যে বর্তমানে যে কার্বন পরমাণুটা আছে। ইনিশিয়াল স্টেজে আমরা x naught ধরছি, বর্তমানে কত আছে বলা আছে 1/1000%। সো কার 1/1%, 1/1000%, এটা আসলে কার x naught এর। সো x naught over 1000। সো এই কন্ডিশন গুলো থেকে কিন্তু বেসিক্যালি আসলে আমরা কি বের করব? আমাদের the unknown values. So applying first condition, দুইটাই known basically, এখান থেকে একটা unknown পাবা, and applying again second condition, এখান থেকে কি আরেকটা unknown পাবা। So যেহেতু it's a disintegrate related problem, Dickett's law, obviously dx over dt various x or directly kx. And after integrating, obviously you'll write x of t equal to c e to the power kt, and this is the formula. Disintegrate rate at any time t. So now applying the first condition, applying first condition applying for t is equal to 0 হলে তুমি পাবা c equal to x naught, t equal to 0 হলে এখান থেকে ভ্যালু যদি বসাও c equal to x naught, তার মানে আমরা যেই এক নং সমীকরণটা কত হবে তখন from 1 x of t equal to x naught e to the power 80. সো আমাদের আরো একটা কন্ডিশন রয়ে গেছে। কন্ডিশনটা কি? মানে কনস্ট্যান্ট কি? সো when t is equal to 5600, so x equal to x naught over 2. Applying this condition again, t equal to 5600, x equal to x naught over 2. So this means again from this new equation from 2 x naught over 2, this equal to x naught, and e to the power k into t means 5600. So after calculating this, x naught cancel, half equal to e to the power k 5600. This means taking logarithm on the both sides, log half, this equal to k 5600 k. This means 5600. অর্থাৎ k এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি, is equal to ln of this. তার মানে এটার ভ্যালুটা তোমরা বের করে বসাই দিবা। আমি এখানে এটার ভ্যালু সবাই লিখতেছি। সো এগেইন ফ্রম 2 k এর মান যদি 2 নঙ্গে বসাই আমরা কি পাবো? উপরের ভ্যালুটা মুছে ফেলি নর্মে। এগেইন ফ্রম 2 x of t, this equal to x naught
a to the power k কি k হচ্ছে ln of half over 5600 t, and this is the expression, final expression. So আমাদের এখন টাইম বের করতে হবে। যদি কার্বন পরমাণুটা 1000 ভাগের 1 ভাগে পরিণত হয় তাহলে আসলে সময় কত লাগবে? When x equal to x naught by 1000 and t is equal to what? Applying this in the above equation, x naught over 1000 x naught e to the power ln of half 60 over t. So x naught cancel. So আসবে হচ্ছে ln of this equal to e to the power ln half 60t. So এটাকে ক্যালকুলেট করার পরে এখান থেকে আসলে ক্যালকুলেটরের মাধ্যমে ইউজ করবা 1 by this, তাহলে t এর একটা নির্দিষ্ট ভ্যালু বের করতে পারবো আমরা বা বের হয়ে আসবে, and this is our answer যে কত বছরের পুরনো। এটাকে তুমি অন্যভাবে করতে পারো। আমি জাস্ট অ্যাপ্লাই করে দিব, এটা তোমরা করবা। This is dx over x এই জায়গা থেকে, this is k into dt। খেয়াল করো আমাদের প্রথম জানা দুইটা সূত্র কি ছিল, যে x naught by 2 কার্বন পরমাণুর সংখ্যা, টাইমটা কত ছিল 0 to 5600। এই জায়গা থেকে তুমি k এর মান পাবা, এই জায়গা থেকে কি তুমি k এর মান পাবা। সো এই k এর মান যখন তুমি পাবা, এগেইন এই ইকুয়েশনে সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করবা, অর্থাৎ যেটা বের করব সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করার সময় ফার্স্ট দুইটার যে কোনো একটা অ্যাপ্লাই করলেই। তো আমি যদি ধরে নেই x naught শুরুতে ছিল, আমার ফাইনালি কত আসছে x naught by 1000 dx by x this equal to k এর ভ্যালু এখান থেকে বের হবে, সো ইন্টিগ্রেশন অফ 0 to এটার সময় কি এর ভ্যালু তো আমরা জানি না, তার মানে এটা আমাদের বের করতে হবে এটি। তো এখান থেকে যদি তুমি কাজ করো পাবে হচ্ছে ln x মানে হচ্ছে x naught by 1000 minus ln x naught this equal to এটা হবে kt, k এর মান উপর থেকে আসবে। খেয়াল করো ভাগ করে দেখো ln of 1 by 100 আসে, this equal to kt, k দ্বারা ভাগ করে দিবা, k এর মান ওইখানে ক্যালকুলেট করে আসলে যা আসবে। So this is our is equal to answer. So প্রতিটা প্রবলেমেই তুমি যদি তোমার দুইটা কন্ডিশন জানা থাকে এবং একটা কন্ডিশন অজানা থাকে, তাহলে তুমি এই ইন্টিগ্রাল প্রবলেম গুলো ইউজ করতে পারো। ইন্টিগ্রাল প্রবলেম ছাড়াও তুমি যদি বেসিক্যালি আলাদা আলাদা করে কনস্ট্যান্ট গুলো বের করো, তাহলে কিন্তু কি তুমি তোমার ভ্যালু গুলো বের করতে পারবা, কাঙ্ক্ষিত যে ভ্যালু গুলো আছে। I request all of you that this is your homework 1 to 6 and must be tried to solve the problem here given 7.1 to 7.4.